তো হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু মাই চ্যানেল বংশ রটার। তো এতদিন ধরে অন্য কোনো ভিডিও আনতে পারিনি, কারণ বিজি ছিলাম একটু, আর মুডটাও ভালো ছিল না। কারণ কি রে ভাই, মুডটাও ভালো ছিল না। তার কারণ হচ্ছে বাইকের অনেক কটাই প্রবলেম দেখা দিয়েছিল। সে প্রবলেম সলভ করতে করতে কেটে গেছে, শেয়ারও করতে পারিনি সেই জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কি কি প্রবলেম ফেস করলাম এই হান্টার 350 নিয়ে এতদিন ধরে, যেটা আমাকে ভোগালো। ফার্স্ট অফ অল, প্রথম থেকেই শুরু করছি। তো কিছুদিন বাইক চালাতে চালাতে হঠাৎ না, মানে সামনের দিকে একটা আওয়াজ, নয়েজ, মানে ক্যাচ 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 করে আওয়াজ হচ্ছে, কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না। তো ইউটিউবে অনেক ভিডিওস আমি দেখে ফেললাম। দেখার পরে অনেকে বলছে যে ইঞ্জিনের নিচে নাটটা লুজ হয়ে গেছে, দেখো ওটা ঠিক আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে। সব নাট টাইট করে ফেললাম, কিচ্ছু হলো না। তারপরে এই যে ফগ সিলটা দেখছো, ফগ গেটার যেটা লাগানো আছে, এইটা আমি চেক করিনি। ঠিক আছে, আওয়াজ হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে হচ্ছে। তো ওইটা তোলার সাথে সাথে তো আমার মাথা খারাপ। দেখি যে ডাস্ট ক্যাপটা, এই যে তোমাদের দেখাচ্ছি, ডাস্ট ক্যাপটার অবস্থা দেখো। ডাস্ট ক্যাপটা এইভাবে জং ধরে, মানে মোটা হয়ে ফুলে বেরিয়ে এসছে বাইরের দিকে। আমি তো অবাক, আমি ভাবলাম যে কি করে হতে পারে 2 বছরের বাইকের ডাস্ট ক্যাপের অবস্থা এরকম ভাবে জং ধরে ফুলে বেরিয়ে চলে এসছে। আমি সার্ভিস সেন্টারে গেছিলাম, সার্ভিস সেন্টারে প্রচন্ড ভিড় ছিল। আমি ধর সার্ভিস সেন্টার নিকুচি করেছে, আমি নিজেই করে নেবো, আমি নিজে লোকাল মেকানিক দিয়ে খারাপ কাজ। তো ভালো কথা। ফর্ক যে সিলটা লাগানো থাকে ভেতরে ডাস্ট ক্যাপের নিচে, ওই সিলের ওপরে দেখবে একটা আংটা মতো থাকে, যেটা তোমার সিলটাকে লক করে। সেই লকটা পর্যন্ত পুরো জং ধরে গেছে, পুরো জং ধরে মানে প্রায় গলে গেছে, এরকম অবস্থা। তো লোকাল মেকানিকের কাছে গেলাম, যাওয়ার পরে দেখালাম, সে বলল যে এই পার্ট লাগবে, নিয়ে এসো। তো ভালো কথা, পার্টের দোকানে গেলাম, পার্টগুলো নিলাম। এবার ডাস্ট ক্যাপটা পাচ্ছিলাম না, তো সেই দোকানের মালিক আমাকে একটা ডাস্ট ক্যাপ দিল, বললো যে এইটা হয়ে যাবে। ভালো কথা, নিয়ে আসলাম। ততক্ষণে আমার মেকানিক খুলে টুলে সব চেক করে দেখলো যে না, অয়েল সিলটাও লাগছে না এটাতে, ডাস্ট ক্যাপটাও লাগবে না এটাতে। তো যথারীতি আবার সেটাকে নিয়ে আবার পার্টের দোকানে গেলাম, গিয়ে বললাম যে এটা লাগছে না, হান্টারে দাও। মানে ওই দোকানে আর যাইনি, অন্য একটা রয়্যাল এনফিল্ডের অথরাইজ ডিলারের কাছে, মানে অথরাইজ পার্ট বিক্রেতার কাছে গেলাম। সেখানে গিয়ে বললাম যে এই পার্ট লাগবে, সে আমাকে দিল। সে আমাকে অয়েল সিলটা দিল, কিন্তু ডাস্ট ক্যাপ নেই, তার কাছেও নেই। সে ডাস্ট সিলটা লাগাতে, ওই ফর্ক অয়েল সিলটা লাগাতে লাগাতে আমি ততক্ষণে আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, ভাইকে নিয়ে, যে ডাস্ট ক্যাপটা নিয়ে আসবো। তো এই আমাদের চত্বরে কোথাও সেই ডাস্ট ক্যাপ পেলাম না, কোথাও না। যাকে জিজ্ঞেস করছি, নেই 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 নেই। ভালো কথা। তো যথারীতি ফিরে আসলাম, মেকানিককে বললাম যে যেটা ছিল সেটাই লাগিয়ে দাও, আর ফগ গেটারটা উপর দিয়ে লাগিয়ে দাও, যাতে ডাস্ট গুলো না ঢোকে। মেন তো অয়েল সিলটা, তো অয়েলটা ওটাকে আটকাবে। তো ডাস্ট ক্যাপ নিয়ে ছাড়া, তো মেকানিককে বললাম, সে বললো আমি এনে দেবো। সেও খুঁজে পায়নি। অনেকদিন কেটে গেল, লাস্টে টালিগঞ্জের ওখানে আমি গেলাম, গিয়ে ওখানে একটা ডাস্ট ক্যাপ পেলাম। তাও আবার ফিট হচ্ছে কিন্তু লুজ হচ্ছে। ওখানে সব দোকান, মানে প্রিন্স আনারসায় যেখানে সব বাইকের পার্ট পাওয়া যায়, ঠিক আছে, সেইখানে আমি ডাস্ট ক্যাপ পাইনি। মানে আমি জাস্ট অবাক হয়ে, লিটারালি অবাক, যে একটা পার্ট নেই। তো ঠিক আছে, ওই ডাস্ট ক্যাপটাই কোনো রকম মানে লাগানো হলো, সেটা লাগিয়েছে। তারপর থেকে দেখছি এ আর এক সমস্যা শুরু দিয়েছে। বাইক একদিকে দেখি টানা শুরু করে দিয়েছে। মানে এই হ্যান্ডেল লুজ হয়েছে তো, হাই স্পিডে থাকছি যখন 40-এর উপরে, কিছু ফিল হচ্ছে না। হাত, এই যে এবার হাত ছেড়ে দিলাম, ঠিক আছে, 40-এর উপরে থাকলে কিছু হচ্ছে না। যেই বাইক স্লো হচ্ছে, অমনি একদিকে টানছে, গাড়ি একদিকে টানা শুরু করছে। এবার একদিকে আটকাচ্ছে, এদিকে আটকাচ্ছে, এ বিরক্তিকর জিনিস। অনেক দিন ধরে এটা ফেস করলাম।
লাস্টে আমি ঠিক করলাম না, আর লোকাল মেকানিক নয়, আমি নিজেও এক দুবার ট্রাই করেছি যে চাকার নাট বল্টটা কি বেশি টাইট করে দিল তার জন্য হচ্ছে, সেটাকে একটু লুজ করে হ্যান্ড টাইট করলাম, নিজের হাতে টাইট করলাম, তাও কিছু হচ্ছে না। তো যথারীতি না না, অথরাইজ সার্ভিস সেন্টারে যাই, ওরা দেখুক, ফুল চেক আপ করবো, তারপরে ডিসিশন নেবো কি হবে না হবে। মাঝখানে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে তোর এই বাইক রাখবোই না, সারিয়ে আমি বিক্রি করে দেবো। মানে এতটা আমি মানে এতটাই রাগ উঠে গেছিল, মানে এত খাটাখাটি, সারাটা দিন আমার কাছে ওই ছাতার মাথার ডাস্ট ক্যাপ খুঁজতে আর সারা দিন লেগে গেছে এইটাকে সারাতে। দুবার ফর্ক খুলে চেক করে লাগানো হয়েছে। তো যাই হোক গেলাম সার্ভিস সেন্টারে, গত বৃহস্পতিবার গেলাম, গিয়ে ওদের দেখালাম, ওদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওরা আধ ঘন্টা আবার টেস্ট রাইড নিল, আধ ঘন্টা করে এলো, এসে আমাকে ডাকলো, ডেকে বলছে যে বাইকটা চালালাম এতক্ষণ ধরে, কিন্তু প্রবলেমটা যেটা ভেবেছিলেন সেটা সলভ হয়নি, তো আপনার এই এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, বিয়ারিং চেঞ্জ করতে হবে আর ফর্ক অয়েল চেঞ্জ করতে হবে। আমি বললাম যে ফর্ক অয়েল তো আমি চেঞ্জ করেছিলাম লোকাল দিয়ে। তো ওনারা একটাই কথা বললো, যখন ফর্ক অয়েল চেঞ্জ করেছিলেন, কিন্তু আমার মনে হয় না যে ওরা ঠিকঠাক কোয়ান্টিটি দিয়েছে, ঢেলেছে। ঠিক আছে, যে লাস্টে আমি বললাম যে ঠিক আছে যাই হয়ে যাক, আপনি আমাকে ঠিক করে দিন গাড়িটা, ব্যাস এটাই হবে, তাহলেই হবে। তো ঠিক আছে, ওরা রেসপন্সিবিলিটি নিল পুরো। আমি ওখান থেকে বাড়ি চলে বললে একটু টাইম লাগবে কারণ কাজটা অনেকটাই আছে। আমি বাড়ি চলে এসে খেয়ে দিয়ে আবার গেলাম, গিয়ে চেঞ্জ হয়েছে, এই যে আমি বিলের স্ক্রিনশটটা তোমাদের দিচ্ছি, আমার মোটামুটি এই 1950 টাকা খরচা হয়েছে, টু বি প্রিসাইজ 1949 খরচা হয়েছে। সেখানে আমার চেঞ্জ হয়েছে হচ্ছে পুরো বিয়ারিং কিটটা পুরো চেঞ্জ করেছে, সামনে বিয়ারিং কিট, বল রেসার কিটটা চেঞ্জ করেছে, অ্যাক্সেল গ্রিজিং করেছে, ফর্ক অয়েল চেঞ্জ হয়েছে দুটোরই, ঠিক আছে, দুটো নাট আমি বলেছিলাম পাল্টে দিতে, সে দুটো নাট পাল্টে দিয়েছে, হেডলাইট খুলে, একটা গ্রিল ছিল সামনে আমার, ওই গ্রিলটাও খুলে দিতে বলেছিলাম। সব টোটাল সব কস্টিং নিয়ে 1950 টাকা হয়েছে। এখনো অবধি গাড়ি খুব সুন্দর চলছে, আগের মতনই চলছে, কোনো অসুবিধা নেই, খালি একটাই খুঁত থেকে গেল, সেটা হচ্ছে ডাস্ট ক্যাপটা আমি পাইনি, এটা একটা অন্য ডাস্ট ক্যাপ লাগানো আছে, কদিন চলবে আমি জানি না, এটাই হচ্ছে জিনিস। বাকি এখন পুরো পারফেক্ট, যেমন ছিল আগে সেরকম সেরকম হয়ে গেছে। আমার যতদূর মনে হয় যে ওই ওভার টাইটেনিং এতটাই টাইট করে দিয়েছে, মানে টাইট করছে, মানে মানে গায়ে যত জোর আছে তত জোর দিয়ে টাইট করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ কিছু একটা হতে পারে, কারণ এরকম ভাবে তো টাইট করে না, রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে দেখেছি না হ্যান্ড টাইট করবে, না হলে ওদের মেশিন দিয়ে টাইট করে দেয়, কিন্তু ও যে যে লেভেলের টর্ক দিচ্ছে, গায়ে যত যা জোর ছিল সব জোর দিয়ে টাইট দিয়েছে, তখনই আমার মনে হয় মেন প্রবলেমটা হয়েছে, তার আগে অবধি কোনো প্রবলেম আমি ফিল করিনি। তো যাই হোক, গাড়িটা খুব শখের গাড়ি, খুব মানে প্রিয় গাড়ি, আর গাড়িতে একটা টুংটাং আওয়াজ বা ছনছন আওয়াজই মানে ভাবিয়ে তোলে যে কি হলো কি হলো, না এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক যাচ্ছে না। গাড়ি আমার সিঙ্গেল হ্যান্ডেডই চলে, কারোর হাতে যায় না, আমি নিজেই চালাই, যেটুকুনি পারি নিজেই সার্ভিস করে নিই, সে বলো অয়েল চেঞ্জ বলো, অয়েল ড্রেন বলো, যাই বলো নিজেই করে ফেলি। ওটা একটা মানে ভালো লাগা ভেতর থেকে আসে যে হ্যাঁ নিজে করব, নিজে নিজের গাড়ি নিজের হতে গেলে যে স্যাটিসফ্যাকশনটা আসে না, সেটা বলে বোঝানো যায় না, এটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন। একটাই জিনিস বলবো রয়্যাল এনফিল্ডকে, যে আপনারা বাইক বানাচ্ছেন খুব ভালো, বাইকের ইঞ্জিন ভালো, সব ভালো, কিন্তু পার্ট অ্যাভেলেবিলিটি আপনারা রাখুন। আপনাদের পার্ট নিয়ে এত সমস্যায় পড়েছি, কি আর বলবো, এই মানে ছোট্ট একটা পার্ট, এই ছোট ছোট জিনিসগুলোই না কাজে লাগে, অন্তত পার্ট, যে কোনো পার্ট অ্যাভেলেবিলিটি রাখুন, সেটাই। আর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি ঠিকঠাক, আমি বলবো না যে রয়্যাল এনফিল্ডের কোয়ালিটি মানে মারাত্মক
মারাত্মক টপ নচ, যদি আজকে মারাত্মক টপ নচ হতো তাহলে আজকে এই কন্ডিশন হতো না। আমি মেকানিককে জিজ্ঞেস করেছিলাম এই জিনিসটা কেন হয়, তো আমাকে একটাই বললো যে বৃষ্টি বাদলের মধ্যে তো গাড়ি চলেছে, তো এই যে ফগ গেটার যেটা আছে ওর ভেতরে জল জমে, ওই জলটা তো বেরোতে পারছিল না কোনো কারণে, জল জমতে 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 কিছুদিন করে তো জমেছে, ওটা পুরো রাস্ট হয়ে গেছে, রাস্ট হয়ে ফুলে বেরিয়ে এসছে বাইরের দিকে। আর রাস্টিং ইস্যুর শুধু আমার গাড়ি বলে না, বরাবরই সব গাড়িতেই আছে, রয়্যাল এনফিল্ডের সব গাড়িতেই রাস্টিং ইস্যু আছেই, যে নতুন কিছু নয়। রয়্যাল এনফিল্ডকে একটু মেনটেন রাখতে, একটু আতুপুতু করে রাখতে হয়। বলে রয়্যাল এনফিল্ড বলে আমি রাফ অ্যান্ড টাফ, কিন্তু যখন খরচা করাবে রাফ অ্যান্ড টাফ বেরিয়ে যাবে, যে চালাচ্ছে তার রাফ অ্যান্ড টাফ বেরিয়ে যায়। অনেক কিছু চেঞ্জেস করার ইচ্ছাটা ছিল, কিন্তু যা খরচা হয়ে গেল তাতে আমার চেঞ্জেস গুলো আরো পিছিয়ে গেল। চেঞ্জেস গুলো বলবো, আচ্ছা ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ারই করি। চেঞ্জেস গুলো বলতে আমার সাসপেনশনটা আপডেট করার ইচ্ছা ছিল, ঠিক আছে। এখন একটা মানে ভালো সাসপেনশন, মানে সেটা এন্ডিউরোর হতে পারে বা রয়্যাল এনফিল্ডের হতে পারে বা নতুন হান্টারও লাগাবো ভেবেছিলাম, কিন্তু কোনটা লাগাবো ডিসাইড করিনি, কিন্তু আমি আপগ্রেড করবো ভেবেছিলাম, সেটা পিছালো। সব থেকে বড় আপগ্রেড যেটা করবো ভেবেছিলাম সেটা হচ্ছে স্লিপার ক্লাচ। স্লিপার মানে সাসপেনশনের আগেও আমি স্লিপার ক্লাচটাকে করতে চাইছিলাম, ওটা অ্যাপ্রক্স 5,000 টাকা মতো দাম আছে ওই স্লিপার ক্লাচ অ্যাসেম্বলিটার, আর লাগাতে যা খরচা নেবে। আর ওখানে রয়্যাল এনফিল্ড থেকে তো আমি লাগাবোই না, কারণ রয়্যাল এনফিল্ডে দামটা অনেকটাই আমাকে বলেছে, 10,000 টাকা লাগবে, সমস্ত কিছু চেঞ্জ করে দেবো, এই তার চেঞ্জ করবো সেই তার চেঞ্জ করবো। তো আমি বলেছি যে আমার অত তার চেঞ্জ করার দরকার নেই, আমার এই লিভারও চেঞ্জ করার দরকার নেই, কেন আমি বেকার বেকার চেঞ্জ করতে যাবো, সেই তো মেকানিজম একই, সবই একই। আমার যদি ক্লাচ কেবল লম্বা লাগে আমি মিটিয়ারে লাগিয়ে নেবো, আমার যদি ক্লাচ কেবল যেটা আছে সেটাতে হয়ে যায় তো সেটাই থাকবে, বেকার খরচা করে লাভ নেই। ক্লাচ অ্যাসেম্বলিটাই অনেক দাম, তো ওই জন্য ডিসাইড করেছিলাম বাইরে থেকে লাগাবো। কিন্তু লাগাবো তো আমি ঠিকই এটাতে, এই যে হার্ড ক্লাচ, আর যদি আমি বাইকটাকে ডেইলি ইউজ করি, আর ডেইলি ইউজ করে যদি এই ট্রাফিক জ্যামে পড়ি, আজকে যেমন জ্যাম নেই, কি সুন্দর ফাঁকা ফাঁকায় বিন্দাস চলে যাচ্ছি, কিন্তু ডেইলি এরকম থাকে না। আজকে শনিবার বলে তাও অনেকটা ফাঁকা ফাঁকা। তো এমনি নর্মাল ডেসে রীতিমতো হাত ব্যথা হয়ে যায় চালাতে চালাতে, ঠিক আছে। সে যতই অভ্যাস তোমার থাক, অভ্যাস তোমারও আছে আমারও আছে, তোমাদের সবার অনেকেরই অভ্যাস আছে, কিন্তু যতই থাক তোমরা নিজেরা রিয়েলাইজ করেছে হয় কি হয় না ব্যথা, সত্যি হাত ব্যথা হয়ে যায়। তো স্লিপার ক্লাচটা আমি লাগাতেই হবে, অপশন যখন আছে তো ওটা আমি লাগাবো, আজ নয় কাল লাগাবো, একটু টাকা জমিয়ে নি, ফুট করে এতগুলো টাকা সম্ভব না বার করা, এমনিতেই বাইকের পেছনে অনেক টাকাই খরচা হয়ে গেছে অলরেডি। নাই নাই করে অ্যাক্সেসরিজ লাগানো আছে প্রায় 40,000 টাকা, প্রায় 40,000 টাকার অ্যাক্সেসরিজ আছে। শোরুম থেকে কিছু কেনা ছিল, শোরুমের গুলোরই দাম অনেক, প্লাস পিপিএফ করা আছে ফুল বাইকে, সেটার কস্ট হচ্ছে 8,000 টাকা। প্লাস এই যে লাইট দুটো দেখছো ফগ ল্যাম্প ম্যাড ডগের লাগানো আছে, এই দুটোর কস্ট প্রায় 6-7 হাজার টাকা পড়ে গেছে, কারণ এটা ম্যাড ডগের আছে। ওয়্যারিং কিট একদম অরিজিনাল ওয়্যারিং কিট ম্যাড ডগেরই লাগানো আছে, তার সাথে হ্যান্ডেল বার রাইজার বলো, এই সামনে যে ইন্টারসেপ্টরের যে উইন্ডশিল্ডটা আছে, এইটা উইন্ডশিল্ডটা, এই উইন্ডশিল্ডটা দেখতে এরকম ছোটখাটো মনে হলে কি হবে, এটার দামটাও বড় সড়ো, 1800 টাকা দাম আছে এটার উইন্ডশিল্ডের। হ্যান্ডেল বার রাইজারের প্রায় ওই 1,000 1,500 না কত নিয়েছিল, 1,800 টাকা মতো নিয়েছিল হ্যান্ডেল বার রাইজারটা। জানার ওই পা রাখার জন্য পাদানি গুলো হয় না, তো পেছন দিকে পাদানি গুলো লাগিয়েছিলাম, ফুট রেস্টটা ওটাও লাগানো আছে। কি নেই বলো গাড়িতে লাগানো, তো সবকিছুই লাগানো আছে। এখন লাগানোর ব্যাপার হচ্ছে স্লিপার ক্লাচটা আর সাসপেনশনটা পরে হলেও হবে, কারণ আমি সিঙ্গেল চালাই তো আমার অতটাও অসুবিধা হয় না।
দুজন বসলে পরে যে পিলিয়ন তার খুব কষ্ট হয়, তো আমার অ্যাজ সাচ কিছু অসুবিধা হয় না। এই একটা রয়্যাল এনফিল্ড প্রবলেম, শালা ভাইব্রেশনে পুরো মিরর ফিরার ডান দিক বা দিক চলে যায়। কালকে সেট করেছি, আজকে ঘুরে গেছে। তো যত টাইটই করো ও ঘুরবেই। এটা রয়্যাল এনফিল্ডের সমস্যা, ভাইব্রেশন। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।